ভাই বিশ্বাসই হচ্ছে না আমি আপনাদের সামনে বসে কথা বলছি। মারা গেলে আজকে 1 সপ্তাহ পার হয়ে যেত। ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট। মোটরসাইকেল, আমার যে বাইক, সেটা ভেঙে কুচি কুচি যে ঘটনাটি ঘটেছে, এটাকে আসলে বলা যায় যে আমি নতুন করে একটা লাইফ ফিরে পেলাম। সেই ঘটনাটি আপনাদের সামনে শেয়ার করব। অনেকেই আমাকে মেসেজ দিয়েছেন, আমি দীর্ঘ 16-17 দিন যাবৎ ভিডিও বানাই নাই। দীর্ঘ লং টাইম গ্যাপ। আমার এই অনলাইন পেশাতে এত দিনের গ্যাপ এর আগে কোনো দিন হয়নি। হয় আমি ফেসবুকে পোস্ট করি, নয়তো বা ইউটিউবে, যেহেতু আমার ইউটিউবে 2-3টা চ্যানেল আছে, যে কোনো একটাতে আমি রানিং থাকি। তো যে ঘটনাটি ঘটে, আমি এখনও অবাক হয়ে আছি। আমার ভেতর থেকে ভয় এখনও যাচ্ছে না। আমি কিভাবে যে বেঁচে ফিরেছি আমার জানা নাই। তবে অবশ্যই আমি আপনাদের বলবো যে আপনারা যারা বাইক চালান হেলমেটটা ইউজ করবেন। আমার যে হেলমেট, এই হেলমেটটা ইউজ করবেন। আল্লাহর রহমতে এটা যদি আমার মাথায় না থাকতো, আমাকে আপনারা আর জীবিত দেখতে পাইতেন না। হেলমেটের এই কাজটা ভেঙে গেছে, আমি একটু নতুন করে লাগাইছি। ওখানে থাকুক। তো আমি গেছিলাম হচ্ছে চাপায়ে। সেদিন আমাদের এই কাছের একজন ইউটিউবারকে আমি ফোন দিলাম, আমাদের নাম না বলি, তার সাথে আমার কথা হচ্ছিল। তো আমি বললাম যে আমি গোদাগাড়ি আছি। গোদাগাড়ি, আমার শ্বশুর তিনি সরকারি জব করতেন। তো তিনি তো বিগত 3 মাস আগে তিনি দুনিয়া থেকে চলে গেছেন। সরকারি জব করতেন তিনি, চাকরি থাকা অবস্থায় তিনি চলে গেছেন। তো তার বিভিন্ন নিয়োগ থাকাকালে তিনি যে সকল এলাকায়, যে সকল অফিসে চাকরি করেছেন, সে কাগজপত্রগুলো নিয়ে একটু দরাদরি করা লাগছে। আমার ওয়াইফ একটাই মেয়ে, যে কারণে আমাকেই যাওয়া লাগতেছে। আমি গোদাগাড়ি পরপর 2 দিন গেছি। গোদাগাড়ি থেকে আসার পরবর্তীতে যখন আমি আসছিলাম, আর আমার একটি দোষ আছে, একটি, সেটা হচ্ছে আমি বাইকের স্পিড একটু বেশি থাকে আমার, 70+, 70, 80, 85, ফাঁকা পেলেই 90। মানে এটা এখন এটা বয়সের দোষ, আমি মানছি এটা আমাদের বয়সের দোষ। যারা ইয়াং বয়সে আছি আমরা এই ভুলটা করি, পিক আপ খালি এভাবে টানতেই থাকি। 85-90 এরকম স্পিড থাকে। আর যখন মোড় এলাকা আসে তখন আমি এটা স্পিডটা কমায় নিয়ে আসি 60-55 এরকম, 55-60 এরকম। তো গোদাগাড়ি থেকে আমি রাজশাহীতে আসছিলাম, যাবার পথে সমস্যা হয়নি। আসার পথে গোদাগাড়ি থেকে পার হয়ে এসে, আপনারা যারা চেনেন চাপাইয়ের এলাকাটা, গোদাগাড়ি থেকে পার হয়ে এসে মহিশালবাড়ি নাম পড়ছে। তো ওই মোড়টা আমি পার হলাম। মোড়টা পার করে সোজা রাস্তা, আশেপাশে আর কোনো মোড় নাই, সামনে লং রাস্তা। চাপায়ে যারা গেছেন, হাই রোড তো, রানিং গাড়ি চলে, রানিং। তা আমি রানিং মোটরসাইকেল নিয়ে আসছি, আমার বাইকের স্পিড 60-65 এরকম আছে। তো এক অটো চালক ভাই, তিনি গাড়িটা তার দাঁড় করানো ছিল কিভাবে, মানে আমরা যে লাইনে যাচ্ছি সেই চলতি লাইনেই গাড়িটা সাইডে দাঁড় করানো ছিল। প্যাসেঞ্জার নামাচ্ছিলেন, প্যাসেঞ্জার নামিয়েই তিনি ইউটার্ন দিয়েছেন আমার দিকে। আর ওই দিক থেকে একটা মাইক্রো আসছে, মাইক্রোটা ওখানে থেমে যায়, মানে স্লো করে ওই অটোর কারণে। আমি কোনো প্রকার স্পেস না পেয়ে গিয়ে সরাসরি সেই অটোকে মেরে দিই। একে তো ব্রেক আমি চেপেছি, যতটুকু কন্ট্রোল সম্ভব হয়েছে। আমি তাকে মেরে দেওয়ার পর আমার ভালো করে মনে আছে, আমি এভাবে ছিটকে গিয়ে পড়লাম। আমার মাথাটা পড়লো রাস্তার উপরে ঠকাস করে এভাবে। হেলমেট থাকাতে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার হায়াত রেখেছে, আমি বেঁচে গেছি। হেলমেট থাকার কারণে আমার শরীরের কোনো, মানে মাথার কোনো অংশে আমার কোনো ফ্র্যাকচার হয় নাই। তবে আমার যে বাম সাইডে হাত বলেন, হাত আমার এখনও ব্যথা আছে, কালশিরি পড়ে গেছে, রক্ত জমাট বেঁধে গেছে হাত। তারপরে এই যে এই হানা, তারপরে পায়ের উড়ু, হাঁটু, কবজি, জুতা পরেছিলাম, তারপরেও মানে ফুল বডির বাম পাশটা আমার আঘাতপ্রাপ্ত। আমি টানা 4-5 দিন বিছানা থেকে আমি ঠিকভাবে উঠে
মানে চলাফেরা করতে পারি না, এরকম একটা সিচুয়েশন গেছে। তো সেখানে আমি উঠে বসতে পারলাম, অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমি উঠে বসতে পেরেছি। চারিদিক থেকে সবাই নেমে আসলো, মাইক্রো ড্রাইভার নেমে এসে অটোওয়ালাকে অলরেডি 2-1 থাপ্পড় মেরে দিয়েছে অটো চালককে, কারণ অটো চালকের ফুললি দোষ। আশেপাশের মানুষজন এসে আমাকে তোলার চেষ্টা করছে, তো আমি বললাম ভাই আমি ওকে আছি, সমস্যা নেই, আমি ওকে আছি। তো আমি উঠে দাঁড়াইলাম, দাঁড়ায় আমি 2-1 পাক হাঁটলাম। অটোর কাঁচটা ভেঙে গেছে, কুচি কুচি হয়ে আছে। আমার বাইকের সামনের যে হেড, তারপরে হচ্ছে ট্যাঙ্কি, তারপরে মারগার্ড, এগুলো ক্ষয়ক্ষতি হয়েছে। আমি আজকে গিয়েছিলাম শোরুমে, প্রায় 20,000 টাকার মতো খরচ হয়ে যাবে। তা আমার তো এত জানা ছিল না, আমি জানিও না কত টাকা খরচ হবে। তো সেইখানকার ঘটনা যেটা, সেটা আমি একটু বলি। ওখানে মানুষজন যারা ছিল তারা অটো চালককে ধরে রেখেছিল এবং জরিমানা নিয়ে কথাবার্তা হচ্ছিল। অটো চালক তিনি একটু বয়স্ক, তিনি গরিব মানুষ, তিনি মাপ চাইলেন। আরও কয়েকজন ভাই ছিল, তারাও বললো যে ভাই আল্লাহ আপনাকে বাঁচাই দিছে, মাফ করে দেন, এটাই অনেক। তা আমি শুধু বললাম ভাই ছেড়ে দেন, চলে যাক। কিছু ভাই বেরাদার ছিল, ওরা বললো না এই শালাকে মাফ করা যাবে না, এরা রাস্তাঘাটে এগুলোই করে, ইয়াং ছেলে, সেদের শিক্ষার দরকার আছে। আমি বললাম ভাই বাদ দিয়ে দেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, ছেড়ে দেন। সামনের যেই হেডলাইট মানে মাথাটা মিটার টিটার সব ভেঙে ঝুলে গেছে। আমি ওখানে প্রায় 15-20 মিনিটের মতো বসেছিলাম। বাইকে আমার পেছনে কেউই ছিল না, আমি একাই ছিলাম। আমার এক ভাইকে ফোন দিলাম, ভাই বললো আসা লাগবে, আমি বললাম না। গাড়িটা ঠেলে নিয়ে, পাশেই গ্যারেজ ছিল একটু দূরে, তা আমার ওই ঘোরটাই মাথা থেকে কাটছে না, এটা তো পরের সাবজেক্ট এগুলো। আমি তাৎক্ষণিক ওখানে 15 থেকে 20 মিনিট বসে থেকে শুধু ভেবেছি যে আমার সাথে কি হয়ে গেল এটা। আজকে আপনারা হয়তো বা রাজশাহীর লোকাল নিউজে আপনারা এরকম একটা নিউজ আপনারা শুনতে পাইতেন, আর যে সকল ভাই আমাকে চেনে তারা হয়তো বা নিউজটা শেয়ার করতো বা ফেসবুকে ছবি শেয়ার হতো, 1 সপ্তাহ পার হয়ে যেত। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে তিনি এত বড় বিপদ থেকে আমাকে বাঁচিয়েছেন। যেইভাবে আমার বাইক ভেঙেছে, আমি যখন গাড়িটা নিয়ে আসলাম, রাস্তা দিয়ে যখন গাড়িটা নিয়ে আসছিলাম, অনেকেই জিজ্ঞাসা করেছে যে ভাই কেউ কি মারা গেছে, ভাই কেউ কি মারা গেছে। অনেকেই জিজ্ঞাসা করেছে আমাকে যখন আমি আসছিলাম। তো আমি একটা কথাই বলবো যে এই যে অটো চালক যারা আছে, রিক্সা চালক যারা আছে, ভাই এদের সঠিক জ্ঞান নাই। এরা জানেই না কোন নিয়মে কিভাবে গাড়ি পাস করতে হয়, কিভাবে গাড়িকে রানিং রাস্তায় গাড়িকে ইউটার্ন নেওয়া যে নিষেধ সেটা এরা জানেই না। ইউটার্ন নেওয়ার আগে যে পেছনে দেখতে হবে, সামনে দেখতে হবে, সেটা এরা বোঝেই না, কারণ এদের অধিকাংশই নেশাগ্রস্ত থাকে, এরা বুঝতে পারে না। হ্যাঁ, তো আমিও ভাইয়ের প্রতি কোনো অভিযোগ রাখি নাই, মাফ করে দিছি। আমি বাসায় আসার পর আমার ওয়াইফ সেই কান্নাকাটি, সেই দিন ঠিকভাবে খেতেই পারেনি। আমার মা, আমার বাচ্চা তো আমার কোলে আসছে, যাচ্ছে না। তো ভাই এটা আমার জীবনের সবচেয়ে বড় ভয়ানক একটা অ্যাক্সিডেন্ট। তবে আমি আপনাদের বলবো, প্রত্যেকটা কাজে যাওয়ার আগে, রাস্তাতে গাড়ি নিয়ে যাওয়ার আগে তাড়াহুড়া করা যাবে না। 2, যেই কাজে আপনার মন নাই সেই কাজে আপনি যাওয়া যাবে না। আপনার আজকে মন টানছে না, আপনি কারোকে কথা দিয়েছেন বিধায় আজকে যাবেন, বা অন্যজনের চাপে আপনাকে যেতে হবে, এই ধরনের কাজ করেন না। আমার সেদিন যাওয়ার ইচ্ছা ছিল না, আমি যাব না বিধায় আমি সকাল থেকেই অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছি, ব্যস্তই ছিলাম, জমি মাপযোগের মধ্যে ছিলাম। তারপরে দুপুর 2টার দিকে আমি আসলাম, এসে খাইতে বসছি, তখন স্যার আবার ফোন দিল, দিয়ে বলছে জামাই তুমি এখন আসলা না। স্যার আসছি। খাওয়া দাওয়া করে হাত মুখ ধুয়ে আমি রওনা দিয়ে দিলাম। আমার ওয়াইফ আমাকে মানা করলো, বলছে থাক, রেস্ট করেন, কাল যায়েন। আমি বলছি না, যাওয়াই যেহেতু লাগবে, কাগজগুলো নিয়ে আসি।
ভাই আমি মনের মধ্যে থেকে কোনোভাবে এটাকে মুছে ফেলতে পারছি না, এই ঘটনাটাকে। দোয়া করেন আপনারা আমার জন্য, দোয়া করেন ভাই।